নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম ও আমার থেকে ছোট ও সমবয়সীদের ধন্যবাদ জানাচ্ছি আমি মানালি চক্রবর্তী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা আমাদের আজকের অধিবেশন শুরু করছি। আজকে আমরা এক বিশেষ সন্ধ্যার সাক্ষী হতে চলেছি। অধিবেশনের বিষয়বস্তু হলো কাপা গলা কাপা সুর আবৃত্তিতে ভরপুর। এই বিষয়ে উপস্থাপনা করবেন সাম্য কারফা। উপস্থিত অনেকেই তাকে নানান টেলিভিশন বা পত্রপত্রিকায় দেখে বা শুনে থাকবেন। তিনি আদতে একজন ক্যালকাটা ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ছাত্র, কিন্তু তিনি পেশা হিসেবে বেছে নিলেন তার নেশাকে, অর্থাৎ আবৃত্তিকে। তিনি শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একজন শিষ্য। বর্তমানে তিনি তার প্রতিভা ও কর্মদক্ষতার দ্বারা কলকাতার সাংস্কৃতিক জগতে এক বিশেষ জায়গা অধিকার করেছেন। তিনি নানান সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন, যেমন আকাশ আটের সম্প্রচারিত খুবই জনপ্রিয় অনুষ্ঠান গুড মর্নিং আকাশ এবং দূরদর্শনে সম্প্রচারিত সকাল সকাল অনুষ্ঠানে। কলকাতার বাইরে বিদেশেও তিনি নানা অনুষ্ঠান করেছেন, যেমন ইউকে, সিডনি, দুবাই, মেলবোর্ন ইত্যাদি জায়গায় ছড়িয়ে দিয়েছেন তার কবিতার জাদু। তিনি নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেমন কবিতা একাডেমি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। এটি একটি খুবই মর্যাদাপূর্ণ পুরস্কার তরুণ বক্তৃতার শিল্পীদের জন্য। এছাড়াও তিনি একজন সফল সম্পাদক ও চিত্রনাট্য লেখক নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেমন যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ, আকাশবাড়ি। তিনি নানান প্রখ্যাত শিল্পীর সাথে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন তার কবিতা পাঠের দ্বারা, যেমন লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় ইত্যাদি। তিনি হলেন এখন যুব সমাজে অনুপ্রেরণা। এইরকম একজন গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি সাম্য কারফাকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। গার্গীদি আমাকে বেশ কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন। তো আপনাদের এখানকার আলোচনার বিষয় আলোচনা হয় এবং আমার এক পরিচিত এখানে কিছুদিন, মানে আমার বেশ কিছু পরিচিত, একজন পরিচিত তিনি কবিতা নিয়ে কথা বলেছিলেন এবং গত সপ্তাহে বা মানে গত একটি লেকচারে সায়কদা বোধহয় কালীতত্ত্ব নিয়ে কথা বললেন। সায়কদাও আমার খুবই বিশেষ পরিচিত। সায়কদা ইনফ্যাক্ট আমার অলমোস্ট প্রতিবেশী বলা যেতে পারে, আমার বাড়ির খুবই কাছেও থাকে। তো যাই হোক, আজ আমি জানি না, কারণ আমি যদিও প্রথমে গার্গীদিকে বলেছিলাম যে ইন জেনারেল একটা কথোপকথন বিষয়ে কোনো কথা বলবো কিনা, কিন্তু গার্গীদি বললেন না, আবৃত্তির একদম ডেপথ ফর্মেই আমরা যেতে পারি, কথা বলতে পারি। তো সেই জন্য এরকম একটা বিষয় লাইন আমি হঠাৎ মাথায় এলো, কাঁপা গলা কাঁপা সুর আবৃত্তিতে ভরপুর, প্রশ্নবোধকে কোয়েশ্চেন জুড়লো। তো এই লাইনটা কোন চেনা কবিতার, আচ্ছা এটা কি এরকম স্ক্রিন শেয়ারিং ও চলবে, এরকম আমি এরকম চলবো? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। তাহলে আমাদের স্ক্রিন শেয়ারিংটা আমরা অফ করে দেব আপনি যদি করেন। না না, মানে আপনার কি, না না আমার স্ক্রিন শেয়ারিং লাগবে না, মানে আপনার কি স্ক্রিন শেয়ারিংটা লাগছে, মানে সেটা প্রয়োজন? মানে নাহলে আপনাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, আমাদের এটা তো। আচ্ছা ওকে, বেশ। তো যেটা বলছিলাম যে আচ্ছা, কেউ কি বলতে পারেন যে এই যে লাইনটা কাঁপা গলা কাঁপা সুর আবৃত্তিতে ভরপুর, এটি কোন কবিতায় এই জায়গা, এরকম একটা চেনা চেনা জায়গা পাই আমরা, খুবই চেনা পরিচিত কবিতা। মাজা গলা চাঁচা সুর আহ্লাদে ভরপুর, গলা চেরা গমকে গাছপালা চমকে, মানে আমাদের পেঁচা কয় পেঁচানি আবল তাবলের ছেলেবেলায় পড়া সেই
লাইন। তো থ্যাংক ইউ রানু। আমাদের আবোল তাবোলে পড়া এবং অদ্ভুতভাবে আবোল তাবোলের 100 বছর আমরা সবে সবে পেরিয়ে এলাম গত বছর, আবোল তাবোল প্রকাশের 100 বছর। তো আসলে আমাদের কবিতা বা আবৃত্তি ভাবলেই এখনো একটা জায়গা কেটেছে, যে একটা ভয় ভীতি দর্শকদের, কিন্তু তবুও এখনো বেশ কিছুটা আছে, প্রফেশনাল ওয়ার্ল্ডে তো আছে বটেই। আহ এই কারণে আছে যে লোকেরা ভাবেন যে কবিতা বা আবৃত্তি মানেই একটা ভীষণ গুরুগম্ভীর বিষয়, এবং বর্তমান যুগে দাঁড়িয়ে যখন এন্টারটেইনমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বস্তু, এবং আমরা যারা এন্টারটেইনমেন্টের ওপর আমাদের হাঁড়ি চড়ে কোট আনকোট, আমাদের এটা পেশা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এন্টারটেইনমেন্ট মানে কোনো কিছুর মান কমিয়ে নয়। সেদিন একটি ইন্টারভিউ শুনছিলাম কৌশিকী চক্রবর্তী, খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন যে তিনি একদম যে জায়গা থেকে উঠে এসছেন, যে ঘরানার তিনি প্রতিনিধিত্ব করেন, সেটি একদম মানে ভারতীয় মার্গ সঙ্গীতের একটি অত্যন্ত, আর যদি আমরা সেটাকে বলি অত্যন্ত সিরিয়াস একটা সঙ্গীত ফর্ম, কিন্তু সেটা সেই রুটে থেকে, সেই শিকড়ে থেকে তিনি বলছেন যে আমাকে ঘুড়ি ওড়াতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে দড়িটা যেন আমার হাত থেকে কখনো বেরিয়ে না যায়। অর্থাৎ আমি শিকড়ে থাকবো, কিন্তু আমি এক্সপেরিমেন্ট আমায় করতে হবে। সত্যি আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়, এবং কারণ সমাজের সঙ্গে চলার জন্য, সময়ের সঙ্গে চলার জন্য। ওই যে বললাম, আমাকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা বিলং করি, তো সেখানে আজকে যদি এমন একটা জিনিস, আমরা সেটা কবিতা শুধু নয়, গান নাচ কবিতা যাই হোক না কেন, যেটা খুব আউট অফ মাই জীবন, সেটা মানুষ দেখবে না। আজকে আপনারা নিজেরাই বলুন তো, আপনারা কোন জিনিসগুলো দেখেন সোশ্যাল মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে আপনারা কোন রিলস গুলো দেখেন, কোন ভিডিওস গুলো দেখেন, যেগুলোর সঙ্গে আপনারা অ্যাসোসিয়েট করতে পারেন নিজেদের, কোন সিনেমাটা হলে গিয়ে ভালো ব্যবসা করতে পারে, যেটার সঙ্গে আপনারা খুব অ্যাসোসিয়েট করতে পারেন, যেটা আমার গল্প, এটা আমার জীবনেও হচ্ছে, এটা আমার জীবনেও হতে পারে। তো এই যে অ্যাসোসিয়েশনটা, সেইটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি যদি আমার শিল্পকে এমন ভাবে তুলে ধরি যেটা প্রতিদিনের জীবনের সঙ্গে আমাদের কোনো মিল নেই, সাযুজ্য নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শিল্প আমাদের দর্শকদের থেকে দূরে চলে যাবে, এবং দূরে চলে গেলে সেই শিল্প ধীরে ধীরে ক্ষয়ের পথে যাবে। এইটা যেরকম এক নম্বর কথা, তেমন আরেকটি কথাও ঠিক, যে সময়ের সঙ্গে চলার জন্য, আমি কিন্তু দুটোর দিকেই বলবো, সময়ের সঙ্গে চলার জন্য আমি এমন কিছু করব না যা শিল্পের শিকড়কে আঘাত করবে। মানে আমি কোনো একটা কিছুকে, আমি শিল্প ভুলে গেলাম, আমি নিজেকে পরিবর্তন করছি, নিজের সাজ পোশাক গেট আপ ইত্যাদি 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 পরিবর্তন করছি। প্রত্যেকে আমরা পরিবর্তন করি, পরিবর্তিত হতে হয় চলার জন্য। আজ থেকে অনেক বছর পরে কোনো এক বন্ধুর সঙ্গে দেখা হলে আমরা বলবো, ও বাবা, তুই তো পুরো বদলে গেছিস। কিন্তু তাও কিছুক্ষণ কথা বলার পরে হয়তো বুঝতে পারবো কিছু জিনিস আছে যেটা বদলাই, যেটা আমার স্কুল বেলার কলেজ বেলার সেই অমুককে মনে করিয়ে দিচ্ছে, সেটা তার শিকড়। আমরা ওপরটুকুতে বদলাই, এবং কিছু বদল ভালো, সে সার্ফ এক্সেলের অ্যাডের মতন, কিছু দাগ ভালো, যে বদলটা আমাদের প্রতিদিনের চলার জীবনে আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমাকে কোথাও আটকে দেবে না, কিন্তু আমার আমিকেও ভুলিয়ে দেবে না। এটা মাথায় রাখতে হবে। আজকে খাবার নিয়ে যে এত এক্সপেরিমেন্ট হয়, কিন্তু সেই এক্সপেরিমেন্টের মধ্যেও সেই খাবারটি, সেই পদটি যদি সম্পূর্ণরূপে ভুলে যাই কোন প্রদেশ থেকে, কোন অঞ্চল থেকে উঠে আসছে, তাহলে তার প্রকৃত অর্থ আর তার কিছু থাকে না। তেমন ভাবেই শিল্পর
সত্তাটাকে ভুলে গেলে চলবে না, কিন্তু তার সঙ্গে আমাদের নবীনকে নিয়ে আসতে হবে, নতুনকে আনতে হবে। যেখানে আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মিনিট, রিলের যুগ, যেখানে আমরা কনস্ট্যান্ট টিন্ডারে রাইট সোয়াইপ অ্যান্ড লেফট সোয়াইপ করে যাই, সেই যুগে দাঁড়িয়ে আমি যদি প্রচন্ড হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, না, লোকে শুনবে না। তখন সংগঠকরা বলবেন, ও আপনি আবৃত্তি করেন, ওরে বাবা না, আসলে না এটা ডিমান্ড নেই, লোকে চাইছে না, প্রোগ্রাম পাওয়া যাচ্ছে না। আমরাই আমাদের পথ, সলিল সমাধির পথ ডেকে আনব। অনেকে যখন অ্যাঙ্কারিং করেন খুব কঠিন কঠিন, এখন অমুক আসবেন, তার কোনো একটা ইংরেজি শব্দকে পুরোপুরি বাংলা করে, হয়তো সঠিক বাংলাও হলো না, ইত্যাদি ইত্যাদি করে রেপ্রেজেন্ট করলেন। না, দরকার নেই তো। হ্যাঁ, নিঃসন্দেহে আমি একটি কথা বাংলায় বলার সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু তা বলে সেই চেষ্টাটা এমন হবে না যেটা আমি প্রতিদিনের জীবনে ব্যবহার করি না কথায় সেই সমস্ত শব্দ ব্যবহার করব। সেই সমস্ত শব্দ যদি ব্যবহার করি, তখন উল্টো দিকে যারা আমার শুনছেন তারা বলবে কি বলছে তুই, তখন ফোন নিয়ে ঘাটাঘাটি ঘাটাঘাটি করছে, আবার যখন গান আসছে লোকে শুনছে। এটাই তো হয়। আপনারাও করেন। কেন করেন? কারণ আপনি কানেক্টেড ফিল করছেন না। যদি কথাটার সঙ্গে আপনি কানেক্টেড ফিল করতেন, তাহলে আপনি শুনতেন না। আজকে 1 মিনিটের রিলের যুগে দাঁড়িয়েও সোশ্যাল মিডিয়া এরকম প্রচুর কন্টেন্ট ভাইরাল হয়, যেগুলো কিন্তু অনেক বড়, কিন্তু সেগুলোর সঙ্গে কোনো একটা হঠাৎ অ্যাটাচমেন্ট ফিল করতে পারে। এই যে গপ্প মিরের ঠেক, মির্দার যে অডিও স্টোরি একটা প্ল্যাটফর্ম খুলেছেন, সেখানে তো লম্বা লম্বা ভিডিও, এবং সেটা অডিও, সেটা কিন্তু খুব নাটক ঘুরতে ফিরছে চোখে ওরকম কিছু না। কিংবা আমাদের, এটা তো গপমিরের ঠিক নতুন, তার আগে সানডে সাসপেন্স। এখনকার যুগে দাঁড়িয়েও সানডে সাসপেন্স কি করে সফল হচ্ছে, সফল হয়েছে? তার কারণ মানুষ লিংক করতে পেরেছে। আমাকে বুঝতে হবে লিংকটা কোথায়। ব্রততী বন্দ্যোপাধ্যায় যখন আবৃত্তির জগতে বেশ কিছু পরিবর্তন আনলেন, সেটি নিয়ে অনেক কথা, কথোপকথন, সমালোচনা হয়েছিল, কিন্তু তারপর দেখা গেল যে না, সেটির সঙ্গে মানুষ একাত্ম হয়ে গেছে, এবং সেটির সঙ্গেই হয়েছে। এইটা আমাকে বুঝতে হবে যে উল্টো দিকের মানুষ কি চাইছে। হঠাৎ আমি আজই 22শে শ্রাবণ অনুষ্ঠান থেকে একটু আগে আসছি, বেশ কয়েকজনের ভালো বললেন, আমার বেশ কয়েকজন রবীন্দ্র সদনে ওখানে, তো বেশ কয়েকজন হঠাৎ নর্মালি কথা বলছেন, যে কবিতা বলতে শুরু করলেন যে তুহু মম শ্যাম সমান। কেন? আমাদের যে গলা আছে, আমরা সেই গলাতেই তো কথা বলবো। হঠাৎ ওরকম একটা বিকৃত গলা তৈরি করব কেন? আমি একজনের কাছে গল্প শুনেছিলাম, তিনি একজন নাম করা নাকি ঘোষক, আগেকার, তখন আকাশবাণীর যুগ, তো নাম করা ঘোষক, তিনি বলেছিলেন, মানে তিনি এমন গলায় কথা বলেন, এটা বেশ ব্যারিটোন ভয়েস, ওটা তার আসল গলা না, শুনতে ভালো লাগে ভালো লাগে, তো তিনি ওটাই কনস্ট্যান্টলি কন্টিনিউ করছেন, মানে সাধারণ সময়ও তাকে ওরা ইয়ার্কি মেরে ডাকতো গলাদা। হ্যাঁ, তো মানে ওই তার অরিজিনাল গলাটাই হারিয়ে গেছে। আমাকে আমার অরিজিনালিটিটা হারালে চলবে না। এটাই কিন্তু সমস্ত কিছুর মূল কথা। আজকে আহ খুব বোকা বোকা এক্সাম্পল, বাট স্টিল, এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একদম আমাদের যাদের ফ্যান ফলোয়ার্স, আমরা কারুর কারুর খুব পছন্দ করি, তাদের একদম ঘরের ভেতরটা ঢুকে আমরা দেখি, তাই তো? এখন সোশ্যাল মিডিয়ার যুগে সে রিল করছে, সে ফেসবুক লাইভ করছে, ইনস্টাগ্রাম লাইভ করছে, এবং সব সময় কিন্তু সে যদি অভিনেতা হয়, সে যদি নায়িকা হয়, গায়িকা হয়, হোয়াটএভার পেশা হোক না কেন, সব সময় কিন্তু সে যে ডেকড আপ হয়ে প্রপার লুক নিয়ে বসছে তাও নয়। অনেক সময়ই সে একটা বেসিক হয়তো কাজল পরে একটু চশমা পরে বসে পড়লো, কিন্তু স্টেজ লুক নয় তার। কিন্তু ওটাও দেখতে আমরা পছন্দ করি কেন? কারণ ওই সিম্পলিসিটিটা, তার অরিজিনালিটিটা,
তার ঘরের মধ্যে কি আছে জিনিসটা, সে আসলে কি সেই জিনিসটাই আসলে কি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ খুব পছন্দ করে। এইটা আমাকে খুঁজে বার করতে হবে। আমি যখন কবিতা বলবো, কবিতাটার ভেতর আসল কি, শুধুমাত্র কবিতাটা পড়ে একটা অদ্ভুত উচ্চারণ করাই আবৃত্তি নয়। আবৃত্তি মানে গল্প বলা। কিসের গল্প? কবিতার গল্প। কেউ রং দিয়ে ছবি আঁকেন, তিনি রং, পেন্সিল, ক্যানভাস, আমরা গলা দিয়ে ছবি আঁকি। ওনার অস্ত্র রং, তুলি, ক্যানভাস, আমার অস্ত্র শব্দ। আমার অস্ত্র গলার স্বর। স্বর অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে কাঁপা গলা, কাঁপা সুর, কাঁপা গলাটাকে আমি ট্রেমেলো বলতে পারি বেসিক্যালি। তো আমরা আমাদের গলার স্বরকে সেক্ষেত্রে তাদের সম্পূর্ণরূপে ব্যবহার করছি না, কিন্তু আমাদের সেটা করতে হবে। সাধারণত আমাদের 3টে লেয়ার অফ ভয়েস বা গলার স্তর হতে পারে। যারা এখানে গান জানেন বা গলা চর্চা করেন কোনো না কোনো শিল্পের জন্য, তারা হয়তো জানেন উদারা, যেটা উদর থেকে পেট থেকে উঠে আসছে একদম বেস ভয়েস। মুদারা, যেটা মিড জোন আমরা সাধারণত কথা বলে থাকি, এবং তারা, তার সপ্তক। আপনি আপনার ভয়েসকে ট্রেন করুন যাতে আপনার ভয়েস 3টে জোনেই খুব স্বচ্ছন্দে চলতে পারে। কবিতা অনুযায়ী, কবিতা কি? কবিতা তো জীবনের অংশ। কবিতা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আপনারা সেই জোনে জিনিসটাকে রেপ্রেজেন্ট করুন। আজকে যখন একজন ছবি আঁকছেন, কোনো একটা দুঃখের সময়, হয়তো দুঃখের থিম, ডার্ক থিম, সেই জিনিসটাকে বোঝানোর জন্য যে রং ব্যবহার করছেন, আজকে উনি যখন একটা আকাশ ভরা সূর্য, তারা, বিশ্বভরা প্রাণ কিছু আঁকছেন, তখন তো সেই কালার স্কিম ব্যবহার করছেন না। করছেন কি? করছেন। আমার কালার স্কিম কি? আমার স্বর। আমি ওরকম একটা মৃত্যু বোঝাতে, দুঃখ বোঝাতে, অন্ধকার বোঝাতে যে টোন ব্যবহার করব, আনন্দ বোঝাতে সেটা করব না। এটাই চর্চা, সেটা করুন। কিন্তু কবিতা মানেই সবকিছুতে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর, জ্ঞানে যেথা মুক্ত করবেন না। এটা আবৃত্তি নয়। কবিতাটাকে বুঝুন, কবিতাটার ভেতরে ঢুকুন। তা বলি কি জীবনে আমাদের কোনোদিন গলা কাঁপবে না? কবিতা তো জীবনের অংশ। এটার উত্তর আমি সুন্দর ব্রততিদির থেকে পেয়েছিলাম একবার। দিদি একবার শম্ভু মিত্রকে চিঠি লিখেছিলেন, খুব ছোট তখন, খুব ছোট মানে বোধহয় 10-12 ওরকম একটা কিছু সময়। তো চিঠির যুগ, এবং দিদি বলেন যে উনি কখনো আশা করেননি যে শম্ভু মিত্র ওকে চিঠি রিপ্লাই ব্যাক করবেন। চিঠি এসেছিল, সে একটা জীবনের পরম পাওয়া। এখন তো আমরা যে কোনো ফ্যান, মানে যে কোনো তারকাকে সহজে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারি। ভাগ্য ভালো থাকলে ট্যাগ, মানে একটা লাইক ব্যাক চলে আসবে, কিন্তু তখন এটা ছিল না। তো সেখানে এরকম একটা প্রশ্ন ছিল গলা কাঁপা নিয়ে। তো তার উত্তরটা আমার খুব পছন্দের। আমি যেটা বলছিলাম যে কবিতা তো জীবনের অংশ। জীবনে কি এমন কোনো পরিস্থিতি হয় না যেখানে আমাদের গলা কাঁপে? হয়তো খুব দুঃখের কোনো সময়, খুব 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 কাছের মানুষ যখন হারিয়ে যায়, তখন তো স্বাভাবিকভাবেই গলা কাঁপে। আমি কি ব্যবহার করলাম শব্দটা? স্বাভাবিকভাবেই গলা কাঁপে। রাইট। সেখানে গলাটা কাঁপবে। শুধু মাথায় রাখতে হবে স্বাভাবিকভাবেই যেন ব্যাপারটা হয়, কখনো যেন আরোপিত না হয়। কবিতায় যদি এরকম একটা পরিস্থিতি আসে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যেখানে কাছের কোনো মুহূর্ত, কাছের কোনো মানুষ এর বিয়োগ, কিংবা একটা খুব গভীর কোনো মুহূর্ত, আমাদের চোখে জল আসে, গলা কাঁপে কাঁপে, কিন্তু সেটা পুরো কবিতা নয়।
সেটা হয়তো ওই জায়গাটা, ওই লাইনটা হোক না, শ্রোতাও বলুক না যে কি বললেন, আপনাদের সঙ্গে আমিও কাঁদতে শুরু করলাম, হোক। কিন্তু মোমেন্টারি একটা কবিতা পুরো গোটা ওইভাবে হতে পারে না। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। না, আপনি বুঝুন আপনি কোন সময় দাঁড়িয়ে আছেন, আপনি বুঝুন আপনি যে সময় দাঁড়িয়ে আছেন সেখানে মানুষ কি দেখে, কি পছন্দ করে, কি পরে, কি খায়। যে চাইনিজ খেতে ভালোবাসে তাকে যদি আপনি বিরিয়ানি দেন, সেখানে নিশ্চয়ই জিনিসটা হলো না। এইটা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে আপনি কোথায় আবৃত্তি করছেন, আপনি কি আবৃত্তি করছেন। আমি স্বাভাবিকভাবে সবসময় বলতে পছন্দ করি যে কবিতার মধ্যে একটা স্বাভাবিকত্ব যেন থাকে, সুর, অতিরিক্ত সুর বর্জন করুন। কিন্তু দিস কান্ট বি দ্য জেনারেল লাইন। আমার ছাত্রছাত্রীরা, হ্যাঁ অনেককেই আমি দেখতে পাচ্ছি, অনেককেই না, কয়েকজনকে দেখতে পাচ্ছি, যেমন সোমাদিকে দেখছি, স্বাতীলেখাকে দেখছি, রানুকে দেখছি, এদিকে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি। তো ওদের আমি সবসময় বলে থাকি যে সুর ছাড়ো। কিন্তু না, ইট কান্ট বি কবিতা বা যে কোনো শিল্পই কিন্তু অঙ্ক নয় যে 1+1=2, এটা হচ্ছে আইল গো টু দ্য রাইট, এটা হচ্ছে আইল গো টু দ্য লেফট। না, তোমাকে বুঝতে হবে। কথার কথা, গীতাঞ্জলির কোনো কবিতা বলছি, ধরুন নৈবেদ্যের কবিতা বলছি, চিত্তজেতা ভয় শূন্য, খুব পরিচিত একটি কবিতা। এই কবিতাটার মধ্যে একটা ইন্ট্রিনজিক সুর আছে, এটা প্রার্থনা আছে। ঠিক যেন গির্জায় গিয়ে, চার্চে গিয়ে যেরকম প্রার্থনা হয়, তো চার্চ সং এর মধ্যে একটা ইটসেলফ মেডিটেটিভ ব্যাপার আছে না, মেডিটেশন, সুরটা একটা মেডিটেশন। তো এখানে থাকবে, এখানে সেটা রাখাটাই প্রয়োজনীয়। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি ধরুন উলঙ্গ রাজা বলছেন, আপনি যদি ধরুন অন্য মানে একদম আধুনিক কোনো একটা দাঁড়িয়ে কবিতা বলছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই ধরুন মৌলিক নিষাদ বলছেন, পিতামহ মৌলিক নিষাদ হচ্ছে একটা খুব ডার্ক কবিতা, যেখানে এই জেনারেশনের কেউ বলছে যে আগের জেনারেশনকে, যে এই সময়টা খুব অন্ধকার, আগে এত অন্ধকার ছিল না। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি। না, এটা করবেন না। করলে শব্দগুলো দর্শকদের কানে ঢুকবে না। আপনি সাউন্ড নিয়ে কাজ করছেন, এটা কিন্তু একটা ফিজিক্স। আমাদের ছোটবেলায় ফিজিক্সে পড়ানো হয় যে একটা শব্দের পরে আর কত ফ্র্যাকশন অফ আ সেকেন্ড পরে আরেকটা শব্দ এলে আমরা সেটা শুনতে পাই, না হলে আমরা শুনতে পাই না, ডিফারেন্সিয়েট করতে পারি না, বেটার টু সে। আমাকে ঠিক এটা মাপতে হবে। শুধু শোনা নয়, এখানে তো হৃদয়ঙ্গম করা, তো সেই স্পেসটা দিতে হবে। সেই স্পেসটা আসবে আমার গলার টোনে, আমার বলায়, আমার বলার পদ্ধতিতে। এটা মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে আজকে কোনো একটা বিদ্রোহের কবিতায় আজকে আমরা খুব চিৎকার করলাম, জাস্ট মানুষ মনে হবে ওর বাবা কি বলছে। এক নম্বর তো মাইক্রোফোন ইউজ অনেকেই করতে জানি না, মাইক্রোফোনটাকে মুখের কাছে নিয়ে খুব চিৎকার করি, এবং দর্শকরা তখন মনে হবে ওরে বাবারে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, ওই প্যাঁচা কয় প্যাঁচানির চেঁচানি হয়ে যাবে। ধরুন এই কবিতাটিও হয়তো অনেকের শোনা, আমাদের সুভদ্রার লেখা, দিল্লি নির্ভয়া কেস নিয়ে কবিতাটির লেখা, নাম রজনীগন্ধা কফি, দামিনীকে নিয়ে। ওরকম একটা ঘটনা।
কবিতাটা শুরু হচ্ছে, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ, ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, ইত্যাদি। ধরুন আমি বলছি, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি। আমি বলছি, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি কারুর চোখের দিকে চোখ রেখে কথাটা বলছেন। আমার হতাশার মধ্যে কথাটা বলছি, কিন্তু তার সামনে দাঁড়িয়ে তাকে চোখে চোখ রেখে কথাটা বলছি। যদি আমি কারোর সঙ্গে সেভাবে কথা বলি, আমি কি টপ অফ দ্য ভয়েসে চিৎকার করি? কোনো কিছু ডিপ ভাবে বললে কথা বেশি ভেতরে ঢোকে না? ঢোকে তো। তাহলে সেইটা ভাবুন, এইটা মাথায় রাখতে হবে যে আমি কি বলছি, কাকে বলছি। এক সেকেন্ড। কারোর কোনো প্রশ্ন বা কিছু কথা থাকলে বলতে পারেন। বেশ, তো আমাকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। কি করে করতে হবে? তার জন্য এই যে আলাদা করা, আলাদা হওয়া, এটার জন্য আমার জান পেহেচানটা প্রয়োজন, আমার নলেজটা প্রয়োজন, আমার জ্ঞানটা প্রয়োজন। সেটার জন্যই চর্চাটা প্রয়োজন। আজকে 10টা অঙ্ক আমরা যদি চর্চা করি, আমরা 11 নম্বর অঙ্কটা নিজে নিজে চেষ্টা করতে পারি। এটাও কিন্তু তেমন। 10টা কবিতা বলবো না আমি, এটা দীর্ঘ চর্চা। কোনো শিল্প চর্চা মানে দীর্ঘ চর্চা। আজকে একটা অনুষ্ঠানে একটু বললাম 22শে শ্রাবণ অনুষ্ঠানে একজনের সঙ্গে দেখা, যে তুমি কি অনেককেই বোধহয় শেখাও, আমি দেখতে পাই, ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ শেখাই। তো উনি বললেন কিরকম করো? আমি বললাম কিরকম করি মানে, বিভিন্ন দিন আমার ব্যাচ আছে, বড়দের ছোটদের ইত্যাদি ইত্যাদি। তো তখন হ্যাঁ আমি এক নালিম মুন্সি, আমি নিলাম মুন্সি, আমি হাত দেখলাম, আমি জাস্ট কথাটা বলে নি, আমি আপনার কাছে আসছি। তো তখন উনি বললেন যে না মানে অনুষ্ঠান কিরকম দাও? বললাম একটা অনুষ্ঠানও দিই না। তো আমি তো একটা অনুষ্ঠানও দিই না, শূন্য সংখ্যক অনুষ্ঠান। আমার কাছে যিনি শিখতে আসেন এটি মাথায় নিয়ে যে আমি অনুষ্ঠান করব, আমি বললাম তাকে শেখাবো। তাতে যদি আমার একটি ছাত্রছাত্রীও থাকে তাই থাকুক। এটা কিন্তু শেখার জন্য শিখতে আসছেন সবাই। কেউ শেখার জন্য, প্রত্যেকেই শেখার জন্য। এবার শিখতে গিয়ে কেউ নিজের, অনেকে হয়তো বড়, তারা নিজের জীবনের একটা জানলা খুঁজে পাচ্ছেন, কেউ ছোট, তারা অন্যভাবে চর্চা করছেন। তো হোয়াট এভার বি দ্য থিং, কিন্তু প্রত্যেকে শিখতে আসছে। আমার অনুষ্ঠানটা জীবনের মুখ্য নয়, অনুষ্ঠানটা একটা বাই প্রোডাক্ট হয়ে কখনো কখনো আসতে পারে। ওটা যদি আমার মুখ্য হয় যে আমি বছরে কটা অনুষ্ঠান করলাম, না, কোনো শিল্প চর্চা হবে না। আমি যদি ছবি আঁকা শিখতে যাই আমি এক্সিবিশন করব বলে, আমি যদি ফ্যাশন ইনস্টিটিউটে পড়তে যাই আমি ডিজাইনার হব বলে, প্রথম থেকেই কবে ডিজাইনারটা হতে পারবো? আমি কোনোদিন আবৃত্তি চর্চা করতে যাইনি আমি আবৃত্তি শিল্পী হব বলে। আমি শুরু করেছি। প্রত্যেক বাঙালি বাড়িতে যেরকম কিছু না কিছু কিছু না কিছু ছিল, শুরু করেছি। হতে 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 জীবনের পথে হয়ে গেছে। ছোটবেলায় ভালো লাগতো না, শনিবার দিন বিকেলবেলা ক্লাস, শনিবার দিন আমি খেলবো, সাইকেল চালাবো, কি যায় বলুন তো? হয়ে গেছে জীবনের পথে। তো যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। আচ্ছা, কেউ একজন হাত তুলেছিলেন, আমি তিনি প্রশ্নটা করতে পারেন। নীলম বলেন কেউ একজন। আচ্ছা বেশ, তো যেটা বলছি, আমাকে চর্চাটা করতে হবে। এবং এই শিল্পটার পার্সপেক্টিভে আমি বলবো, চর্চাটা তো ফর এনি শিল্প,
আর এই শিল্পটা পার্সপেক্টিভে বলবো পড়াশুনো করতে হবে। কি পড়াশুনো? সাহিত্য। কারণ আমি কোন কবির কবিতা বলছি, কবিকে যদি কিছুটা জানি আমার সেটা ডেলিভারি করতে সুবিধা হয়। রবীন্দ্রনাথ, তার জীবনকে জানা অনেক সহজ। সহজ ওই সেন্সে কারণ এটা অনেক, ওনার জীবন অনেক ডকুমেন্টেড। উনি নিজে প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন, কটা মানুষ সেটা পারে? পারে না। নজরুলেরই সেটা নেই। তো যাদের যতটুকু যা আছে সেই ততটুকু আমরা পড়তে চেষ্টা করি। যদি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, কারণ রবীন্দ্রনাথের ইনফরমেশন অনেক সহজে পাওয়া যাচ্ছে। আপনি কোন একটি কবিতা পড়ছেন, সেটা দেখুন কোন কাব্যগ্রন্থের, কোন সময় রবীন্দ্রনাথ লিখছেন, এবং ওই সময় যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন কোন ফেজে উনি জীবনের যাচ্ছেন। কারণ রবীন্দ্রনাথের পার্সপেক্টিভে যদি বলি, ওর এমন একটা বিশাল লাইফ স্প্যানে বহুবার আমাদের সকলেরই হয় নিজের সাইকোলজি চেঞ্জ হয়েছে। শেষ বয়সে এসে উনি একভাবে জীবনকে দেখছেন, তখন একরকম কিছু বলছেন। তো সেটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমার খুব সহজে আমি কবিতাটার কাছে হয়তো পৌঁছতে পারবো। কিন্তু এটাও ঠিক, আমি বিশ্বাস করি যে কবিতাটি লেখা হয়ে গেল, আবৃত্তিকার, পাঠক যেই পড়ছেন না কেন কবিতাটি তখন তার। তিনি কবিতাটিকে কিভাবে ভাবছেন, বুঝছেন, তিনি সেইভাবে তুলে ধরবেন। আবার কামিং ব্যাক টু দ্য টপিক, যে এই সমস্ত কিছু করে নিয়ে আমাকে তখন ভাবতে হবে যে আমি কি করে সেটা ডেলিভার করব, আমি কোথায় ডেলিভার করব। আমি একটা কোনো বিশাল মাঠে ময়দানে অনুষ্ঠান হচ্ছে, হাজার শ্রোতা, সেখানে দাঁড়িয়ে কবিতা বলছি। সেখানে কবিতা বলতে হলে আমাকে বাঁচতে হবে আমি কি জাতীয় কবিতা বলবো। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাকে দর্শকদের শোনাতে হবে। কিন্তু আমি ভীষণ ভালো বলি, কিন্তু কেউ শুনছে না ভাই। সামনে বসে সবাই মোবাইল খুটখুট খুটখুট খুট করে যাচ্ছে, নিজেদের মতো কথা বলে যাচ্ছে। এত গুরুগম্ভীর কি সব বলে এলাম না? সেখানে গিয়ে আপনি এমন কিছু বলুন যাতে মানুষ শুনছে। তার জন্য রিসার্চ, যে কোন জাতীয় দর্শকরা এখানে আসছে, তাদের পছন্দটা, ভালো লাগাটা। দেখবেন দুটো তিনটে হওয়ার পরে আপনি বুঝতে পেরে যাবেন যে কি করে কি জিনিসটা করবেন। আজ বিদেশে কোনো অনুষ্ঠান করতে গেছেন, সেখানে এমন কিছু চুজ করুন, হয়তো আপনি দেখছেন তাদের হয়তো দেশের প্রতি টান ভীষণ। ধরুন কোভিড এর সময় তারা অনেক দিন দেশে আসতে পারেনি। আমি তখন কোনো একটি অনুষ্ঠান অনলাইনে, ইনফ্যাক্ট কোথায় কোভিড এর সময়, হ্যাঁ, তো কলকাতা বিষয়ক একটি কবিতা বলেছিলাম তাসলিমা নাসরিনের। তো বেশ কয়েকজন বলেছিলেন যে চোখে জল এসে গেল, মানে আমি পুরো কলকাতাটাকে দেখতে পাচ্ছি, কতদিন সত্যিই কলকাতা যাওয়া হয়। তারা তারা নিজেকে ছুঁতে চাইছে, তারা কানেক্ট করতে চাইছে। তাদের সমস্ত কিছুর শেষে কিন্তু কানেকশন, এটা আমার মাথায় রাখতে হবে, যে কানেকশন ছাড়া আমি এগোতে পারবো না, কোনো শিল্প এগোয় না, একটা জায়গায় গিয়ে বদ্ধ হয়ে যায়। তাই কাঁপা গলা কাঁপা সুর আবৃত্তিতে ভরপুর কিনা নিজেকে প্রশ্ন করুন, এবং প্রশ্ন করে দেখুন আপনি কি বলছেন, আপনি নিজেকে সেটা ভালোবাসবেন অ্যাজ আ দর্শক। ছোটবেলা থেকে আপনি যখন আপনার ছেলে মেয়েদের, আপনার নাতি নাতনিদের, সন্তান সন্ততিদের কবিতার কম্পিটিশন প্রচুর হয় পাঠাচ্ছেন, সেখানে কবিতা দিলেই মা বাবারা শেখাচ্ছে চলো বলো হে মৌর চিত্ত পুণ্যতি, না, সহজ ভাবেও বলা যায় হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় ছবিটা ভাবুন, সমুদ্রের ধারে দাঁড়িয়ে এরকম একটা বিশাল ভূখণ্ড, সেখানে দাঁড়িয়ে আমি সমস্ত মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আমি ডাকছি, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবের চীন, শক হুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। দেহটা কি? ভূখণ্ডটা, আমাদের ভারতবর্ষটা, আমাদের ভূখণ্ডটা। তো সেটা বোঝানোর জন্য আপনি যে ওইভাবে বলছে, সে কি আদৌ বুঝেছে কবিতাটার কাছে? আমার তো এখনো বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে।
এই মানেটা, এই জায়গাটা আমরা কতটা পৌঁছতে পেরেছি বলুন তো? এই জিনিসটা পৌঁছতে হবে। পশ্চিম আজি খোলা আছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। আমরা ওয়েস্ট থেকে গ্রহণ করছি। অন্যতম রবীন্দ্রনাথের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি ছিল যে এই চলো চলো চলো, পুড়িয়ে দাও পুড়িয়ে দাও, হামলা করো হামলা করো। ভালো রে বাসিয়া ভালো, প্রত্যেকেরই তো কিছু না কিছু ভালো আছে। পশ্চিম থেকে আমাদের গ্রহণ করার অনেক কিছু আছে, সেগুলো গ্রহণ করি। পশ্চিম আজি খোলা আছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভাবনা কিন্তু সহজ নয়, আমাদের মাথাতেই আসবে না। এইটার কাছে পৌঁছতে হবে। এবং এই কবিতাটা আমি কেন এক্সাম্পল দিলাম, কারণ এই কবিতাটা বলার সময় লোকেরা অদ্ভুত চিৎকার করে বলতে থাকে কেন। হ্যাঁ, কবিতাটার মধ্যে একটা একটা ফোর্স আছে, ধীরে ধীরে আসুন। একটা জ্বালাময়ী ব্যাপার আছে, একটা তেজ আছে, একটা দীপ্তি আছে, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু ওই তেজ দীপ্তি ইত্যাদি দিয়ে যদি পুরো কবিতাটা আমি বলতে থাকি, মানুষ কি ঢুকবে কানে? আজকের রান্নার শুক্তো থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রান্না আপনি এক টেস্ট ঝাল দিয়ে রান্না করুন তো। কেন প্রথমে আমরা তিতো খাই, তারপরে ডাল, শেষ পাতে গিয়ে মিষ্টি? সায়েন্স কিন্তু, ভেরিয়েশন। না হলে আমার জীব প্রত্যেকটা স্বাদকে গ্রহণ করতে পারবে না। আমি যদি একটা কবিতা এক টোনালিটিতে বলে যাই রে 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 করতে করতে করতে, কোনো ঢুকবেই না মাথায়। লোকেদের কাছে কিছুক্ষণ মনে হয় ওরে বাবারে বাবা, যে দাঁড়িয়ে কবিতা বলছে তো পুরো চিৎকার করে করে কাটিয়ে দিল, কি বলছে। এই হচ্ছে গল্প। আমাকে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরোনোর উপায় কিচ্ছু নেই, শুধুমাত্র যে শিল্প চর্চাটাই করুন না কেন আপনি, সেটাকে চর্চা করা, পড়াশুনো করা এবং ভাবা, নিজেকে সবসময় সেই জায়গাটায় ফেলে ভাবা যে আচ্ছা ভাই, আমি এখানে থাকলে কি করতাম বলুন তো। আমি শুনতাম, এই যে এরকম একটা ট্র্যাশ বলে গেল, আমি শুনতাম শুনতাম না। তাহলে আমি কেন এইভাবে বলবো? আমি তো মোবাইল খটখট খটখট করতাম, তখন 4টে রিল দেখে নিতাম, তখন 4টে টিন্ডারের রাইট সোয়াইপ লেফট সোয়াইপ করে নিতাম। আমি কেন শুনবো? শুনবো না। তাহলে কি হলে শুনবো? এবার এই কি হলে শুনবো করতে গিয়ে আবার যেটা প্রথমেই বললাম, আমি কোনো একটা সত্তাকে দুর্মুষ করে ভেঙে পিটিয়ে শেষ করে দেব না। আমি কতটা করব তার থেকেও বেশি আমাকে জানতে হবে কতটা করব না। এই লাইনটা জানতে হবে। সেটা জানতে গেলেও কিন্তু বুঝতে হবে, চর্চা করতে হবে। তাই প্রথমে কোনো একজন শিক্ষক তার দেখানো পথে, তার দেখানো ওয়েতে চলা উচিত। চলতে 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 একটা সার্টেন টাইমে আমরা স্ট্যান্ডার্ডাইজ করার একটা আইডিয়া তৈরি হয়ে যায়, এটা আমরা করতে পারি, এটা আমরা করতে পারি না। শোনা উচিত কন্টেন্ট, গুড কন্টেন্ট। এখন শোনা আমাদের হাতের মুঠো, ইউটিউব। তার নেগেটিভ আছে, তার পজিটিভ আছে। নেগেটিভ কি? সমস্ত কন্টেন্ট হাতের কাছে, কোনো মুড়ি মিছরি নেই। পজিটিভ কি? ভালো জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে, আমাকে দোকানে গিয়ে সিডি কিনে ক্যাসেট কিনে ফিরে আসতে হচ্ছে না। আমি এখন যদি শম্ভু মিত্র শুনতে চাই, এখন যদি সৌমিত্র চট্টোপাধ্যায় শুনতে চাই, ভেরিয়েশন শুনতে পাবো। শুধু শম্ভু মিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় কেন, আরো আরো বহু আগে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় শুনতে চাই, অনেক কিছু পেয়ে যাব। যদি সত্যি কবিতা কেউ ভালোবাসেন, চেষ্টা করুন একই কবিতা বিভিন্ন আবৃত্তিকারের শুনতে। একটা টাইম ফ্রেম, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, প্রদীপ ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, সবারটা শুনুন। একই কোনো স্পেসিফিক, এরকম প্রচুর খুবই কমন কবিতা আছে, হয়তো প্রত্যেকেই বলেছেন। দেখবেন কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভেরিয়েশন হচ্ছে। ইনফ্যাক্ট একই আবৃত্তিকারেরও আপনি ইয়াং এজ আর একটু পরের দিকে কোনো কবিতা শুনবেন, একই কবিতা শুনবেন রাদার, দেখবেন বলার ধরন বদলে গেছে। কারণ কি বলুন তো? কারণ দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
মানেটা বদলে গেছে আমার কাছে। আমি কবিতাটাকে আজকে অন্য আয়নায় দেখছি, অন্য চশমা পরে দেখছি। তাই সেইটা বুঝুন, সবার আগে কবিতাটার ভেতরে ঢুকুন। গলা বাইরের অংশ, আর গলা কাঁপানো সেটা তো কোনো অংশই না। সেটা স্বাভাবিকভাবে যখন আসবে, সেরম পরিস্থিতি, সেরম জায়গা, সেরম ক্ষণ, অটোমেটিক্যালি গলা আমাদের কাঁপবে। আমাদের বলতে হয় না ভাই তুমি কাঁদো, আমাদের ইমোশন অটোমেটিক্যালি চোখে জল ঝরায় সাধারণভাবে। সেটাই হবে। এই মোটামুটি আমার কথা।